বলে মুহূর্ত ট্রেডিং সময় কেউ যদি একটা টোকেন ইনভেস্টমেন্টও করে থাকে তাহলেও তার টাকাটা কিন্তু বহু গুণ হতে পারে। এই মুহূর্ত ট্রেডিং 2025 এটা হয়েছে একটা বেশ সুন্দর সময়ে। এই সময়টা বহু বছর আগে 1957 সালে যে সময়টা ছিল, এখন ঠিক এক্স্যাক্ট সেই সময়টার কথাই বলা হচ্ছে। এই সময়টা অর্থাৎ 21শে অক্টোবর 2025 1:45 থেকে 2:45, মাত্র 1 ঘন্টার মধ্যে যে কেউ ইনভেস্ট করতে পারেন। এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এমন কোনো ফিক্সড নেই যে তাকে বড় টাকা রাখতে হবে, জাস্ট একটা টোকেন টাকাও রাখতে পারেন, বা ইচ্ছা করলে গোল্ড বন্ডে বা গোল্ড ইটিএফও কিনে রাখতে পারেন। আমার আগের ভিডিওটা দেখে নেবেন বেস্ট ইনভেস্টর চ্যানেলে, ওখানে কিন্তু ইটিএফ নিয়ে খুব সুন্দর করে বলার চেষ্টা করেছি গল্পের আকারে, যেরকম বলে থাকি। এখানে আজকে যে ভিডিওর মধ্যে 5টা সেরা স্টকের কথা বলবো, যে স্টকগুলো কিন্তু লং টার্মের জন্য রাখার কথা বলা হচ্ছে। নর্মালি যেটা বলা হয়ে থাকে, যদিও মুহূর্ত ট্রেডিং বলছে, এটা কিন্তু ট্রেডিং মানে এরকম নয় কিনলাম আর বিক্রি করলাম। কখনো কেউ মহালক্ষ্মীকে কিনে আবার বেচে দেয় না, তাহলে সেটা মহালক্ষ্মী হয় না। মহালক্ষ্মীর পুজো হয় এখানে, এবং সেই লক্ষ্মী পুজো উপলক্ষেই এটা করা হয়। এটা আর কিছু নয়, এটা হচ্ছে একটা ওয়ে, ইনভেস্টমেন্টের একটা প্রসেস। এই প্রসেসটা কিন্তু বাইরে থেকে এসছে। বাইরে বলছে বাঙালিদের এটা উৎসব নয়, নন বেঙ্গলি উৎসবটা বাঙালিদের মধ্যে এসে গেছে, এবং আলটিমেট গোল হচ্ছে কিছু ইনভেস্ট করো। আমাদের বাঙালিদের মধ্যে এমনিতেই ইনভেস্টমেন্ট একটা চল কিন্তু বহু বছর ধরে চলে এসছে। মা মাসি ঠাকুমা দিদিমাদের সব দেখেছি আমরা অল্প বিস্তর করে জমাতে, এবং সেটা কিন্তু আমাদের রক্তে রয়ে গেছে। সুতরাং ইনভেস্টমেন্টটা আমাদের কিন্তু কাজের মধ্যেই পড়ে। কিন্তু যেটা হয়ে থাকে, ইনভেস্টমেন্ট আমরা ম্যাক্সিমাম করি ব্যাংকে, পোস্ট অফিসে, কিন্তু আস্তে আস্তে কিন্তু বাঙালি আসছে এই দিকে। আজকে খুব চটপট সোজা ভাষায় চলে আসি, সেটা হচ্ছে 5টা স্টক আমি যেটা মনে করছি। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। কোনো মতে কোনো স্টক কিন্তু বাই সেল রেকমেন্ডেশন যাচ্ছে না। স্টকগুলো আমার ভালো লেগেছে, কেন ভালো লেগেছে এবং এইগুলো আমার কাছে আছে কিনা সেটা নিয়ে শুধু বলা। প্রথম যে স্টকটার কথা চলে আসবো সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টর কিন্তু পড়ে রয়েছে মানে যে কোনো কাজ তা না, ব্যাংকিং সেক্টর একটা সময় আবার উঠবে। ব্যাংকিং সেক্টরের মধ্যে আমি যেটা মনে করি, এইচডিএফসি ব্যাংক কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারে, এবং ইনফ্যাক্ট কোম্পানিটা বেসিক্যালি ব্যাংকটা সেরা ব্যাংক। এবং যদি এর মার্কেট ক্যাপ দেখা যায়, প্রায় 15,040 কোটি টাকার একটা বিরাট, 15,40,000 কোটি টাকার একটা বিরাট বড় কিন্তু কোম্পানি এটা। এই ব্যাংকের ফাইন্যান্স যদি ফান্ডামেন্টাল দেখি, প্রথম কথা যেটা বলবো কারের কথা। কার মানে কিন্তু গাড়ি নয়, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও দ্যাট ইজ 40% রয়েছে, এটা একটা দারুণ। কাসাও কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে। এনপিএ রিকভারিটা, নন পারফর্মিং অ্যাসেটস, এগুলো কিন্তু অনেকটা পজিটিভ জায়গা আসছে। আমরা জানি নন পারফর্মিং অ্যাসেটস ব্যাপারটা কি, সেগুলো নিয়ে এখন আর বলছি না। এখন যেটা বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এই মুহূর্তে কোম্পানিটা সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোম্পানি এই মুহূর্তে কি পরিস্থিতির মধ্যে চলেছে, এবং এই কোম্পানিতে ভবিষ্যতে আমাদের কত ভালো রিটার্ন আসতে পারে। এইচডিএফসি ব্যাংক হচ্ছে পায়োনিয়ার ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সেরা, এবং এই ব্যাংকটা ভারতের নয়, শুধু সারা বিশ্বে ছড়ানো রয়েছে। ব্যাংকের বেসিক্যালি যে বিজনেস যেটা রয়েছে সেটা কিন্তু স্মল ট্রেডারদের জন্য, স্মল লোন যেগুলো সেগুলোর ক্ষেত্রে, এবং সারা বিশাল ব্যাপ্তি রয়েছে ব্যাংকটার। বর্তমানে যেটা দেখছি, যেটাকে বলছি আমরা ব্যাড অ্যাসেট অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, সেটা কিন্তু পরিমাণ কম আসছে। গ্রস এনপিএ কিন্তু আগের বারের তুলনায় কিছুটা হলেও আমরা দেখেছি পজিটিভিটি। এখানে পির কথা বলবো না, এখানে আমরা ডেট টু ইকুইটি রেশিও বলবো না, কারণ এগুলো সব বেশি থাকবে। কারণ হচ্ছে এইগুলো বেশি না থাকলে কোম্পানিটা চলবে না। আমরা এখানে দেখতে পারি পিবি রেশিও কি সব নিয়ে কিন্তু ফান্ডামেন্টালে দেখতে পারো বেস্ট ইনভেস্টর চ্যানেল, সেখানে ফান্ডামেন্টাল বলেছি, কার ফার সবই ওখানে বলেছি, এখন এখানে বলার ব্যাপার নয়। এইচডিএফসি ব্যাংক আমার মতে খুব ভালো লেগেছে, আগামী দিনে একটা স্ট্রং গ্রোথ দিয়ে যাবে বলে মনে হচ্ছে। সেকেন্ড যে সেক্টর কথা বলবো সেটা হচ্ছে অটোমোবাইল সেক্টর। অটোমোবাইল সেক্টর বন্ধুরা বিগত 3 মাসে একটা দারুণভাবে মানে ইমপ্রুভমেন্ট দেখতে পেরেছি, এবং এই যে ফেস্টিভ সিজনটা চলছে এর ফলে আগামী কোয়ার্টারগুলোতে অটোমোবাইল সেক্টর কিন্তু খুব ভালো একটা রিটার্ন দেবে। আমরা যদি সেলস দেখি, শুধু 1 মাসের মধ্যে সেলস কিন্তু গোটা বছরকে ছাপিয়ে যাওয়ার মতো হয়েছে, এতখানি। এবং তার কারণ অবশ্য বলা হলো, 1 নম্বর জিএসটি 2.0, আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে ট্যাক্স কমানো। ট্যাক্সটা কিন্তু কম হওয়াটা আলটিমেটলি এটা একটা কারণ। তৃতীয়ত, সারা বছরের লোকে বসে থাকে, ফেস্টিভ সিজনে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, কিছু ভালো কার্ড পাওয়া যায়। আলটিমেটলি 4 হুইলার 2 হুইলার এসব প্রচুর বিক্রি হয়েছে।
কোম্পানিগুলো অনেক রয়েছে, যেরকম টাটা মোটরস রয়েছে, মাহিন্দ্রা মাহিন্দ্রা রয়েছে। এই মুহূর্তে আমার কাছে টিভিএস মোটরটাকে বেশি ভালো মনে হয়েছে, কারণ হোল ওয়ার্ল্ড জুড়ে এদের এক্সপোর্ট বেড়ে গেছে প্রায় 18%, এবং এই গ্রোথটা কিন্তু এদের বাকিগুলোর থেকেও বেশি লাগছে এই মুহূর্তে। এবং যেটুকু রিপোর্ট আমি পেয়েছি, রিপোর্ট সেলস গ্রোথের রিপোর্ট অনুযায়ী, সেলস গ্রোথের রিপোর্ট এবং টিভিএস মোটর একটা বড় জায়গা নিয়ে রয়েছে। আমি এই কোম্পানিটা যদি বলি, কোম্পানিটা 1,73,000 কোটি লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে, এবং কোম্পানি সেলস বুস্ট হয়েছে, বেড়েছে, ফান্ডামেন্টাল স্ট্রং সিচুয়েশন তৈরি হয়েছে, এক্সপোর্ট যেটা বলছিলাম বেড়েছে। আলটিমেটলি এইগুলো একটা পজিটিভ জায়গা তৈরি করছে, যদিও প্রাইস টু আর্নিং রেশিও কিছুটা বেশি, মানে 73 রয়েছে প্রাইস টু আর্নিং রেশিও, দ্যাট ইজ একটুখানি বেশি বলে মনে হয়েছে। চলে আসা যাক আমাদের ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর, অর্থাৎ অলরেডি আমরা ব্যাংকিং সেক্টর কভার করে ফেলেছি, আমরা এর মধ্যে অটো সেক্টর কভার করেছি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এখানে দুটো স্টককে আমার খুব কনফিউশন লাগছে। একটা ফার্স্ট স্টকের কথা বলবো, এলটি ফুডস। এলটি ফুডস আমার মতে সেরা লাগছে, কিন্তু আইটিসি আগামী দিনেও কিন্তু যথেষ্ট ভালো জায়গা আসতে চলেছে। আইটিসি সবচেয়ে বড় ব্যাপার, যে পজিটিভ ব্যাপার জায়গার মধ্যে, তারা হচ্ছে কনজামশনটা বাড়ছে। কনজামশন বাড়ার আলটিমেট রিজনের জন্য এদের একটা বুলিশ ফর্ম তৈরি হচ্ছে। এবং শুধু তাই বলে না, আরেকটা ব্যাপার খুব ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে এদের সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেলেও কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং যেটা আমি বলছিলাম, মানে রুরাল সেক্টরের ডিমান্ড কিন্তু বাড়ছে, ফলে এই জন্য আইটিসিকে ভালো বলছি। সেকেন্ড ওয়ান যেটা বলবো, এলটি ফুডস। এলটি ফুডস আমি মোস্ট ফেভারেবল মনে হয়েছে, কারণ এলটি ফুডস রিটার্ন দেওয়ার ক্ষমতাও বেশি, বিশেষ করে বাসমতি রাইসের উপরে এক্সপোর্ট করে। ম্যানুফ্যাকচারিং সঙ্গে সঙ্গে এরা কি করছে, এক্সপোর্ট, সেলিং, ডিস্ট্রিবিউশন সব কিছু করছে। যে চালটা আসছে সেটাকে কিন্তু টোটাল প্রসেসিংটাকে আমি বলছি ম্যানুফ্যাকচারিং, নট চাল প্রোডাকশন নয়, ওটাকে ম্যানুফ্যাকচারিং তখনই বলবো যখন সেই চালটাকে প্রসেসিং করে, রিপ্রসেসিং করে তবে এটা খাওয়ার উপযোগী করা হয়। বাসমতি রাইসে এই ধরনের কাজগুলো করা হয়, এক্সপোর্ট কোয়ালিটি তৈরি করছে। আমরা দেখেছি কোম্পানিটার ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো রয়েছে, আগে আলোচনা করেছি, এখানে জায়গা কম রয়েছে। এলটি ফুডস মোটামুটি 14,500 কোটির মার্কেট ক্যাপের মিড ক্যাপ লেভেলের কোম্পানি, পি রয়েছে 23.4, এবং আন্ডার ভ্যালুড বলে মোটামুটি মনে করে নেওয়া হচ্ছে। আমাদের তিনটে সেক্টর হয়ে গেল। ফোর্থ সেক্টরে আমি আসছি, ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরে এখন আগামী দিন ও ভবিষ্যৎ রয়েছে, কারণ হচ্ছে ভারত সরকার পক্ষ থেকে একটার পর একটা রিসার্চ করে চলেছে, ইমপ্রুভমেন্ট করে চলেছে। শুধু ডিফেন্স বললে ভুল হবে, অ্যারোস্পেসের কথাও বলা উচিত। অ্যারোস্পেসের রিসার্চ, স্পেস রিসার্চের উপর কাজকর্ম করা, এবং সঙ্গে সঙ্গে স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইটের মাধ্যমে ওয়েদার রিপোর্ট, এভরিথিং সব কিন্তু আলটিমেটলি এগুলো সবই কিন্তু কাজের ব্যাপার, এবং ভবিষ্যতে একটা দিন আসছে। আমার মতে যে কোম্পানিটার কথা এই মুহূর্তে আমি মনে করছি খুবই রিস্কি কোম্পানি, কিন্তু রিস্কটা একটু নিয়ে নেওয়াটার কথা। যদি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বলো তাহলে হচ্ছে ফার্স্ট প্রেফার। সেকেন্ড আমি এমট্যাট টেকনোলজিকে ধরে নিচ্ছি। এমট্যাট টেকনোলজি একাধিকভাবে কাজ করেছে, ক্রায়োজেনিক ইঞ্জিন যে তৈরি করা, ইসরোর সঙ্গে, ডিআরডিওর সঙ্গে বহুদিন কাজ করে চলেছে। এদের সেরা যে সমস্ত প্রজেক্টের মধ্যে ব্লুম এনার্জি রয়েছে, ব্লুম এনার্জির উপরে প্রচুর ডিপেন্ডেন্ট রয়েছে, এবং আস্তে আস্তে ক্লায়েন্ট কনসেন্ট্রেশনটা সরিয়ে দিয়ে এরা নিয়ে এসছে ইসরোর ওপরে, ডিআরডিওর ওপরে, ভারত ফোর্জের ওপরে, লার্সেন অ্যান্ড টুব্রো, এছাড়াও বিদেশি যেরকম রাফায়েল এবং আরও বেশ আইএসআই, এদের ওপরে কিন্তু কাজ করছে। কোম্পানিটার ক্লায়েন্ট যেরকম ভালো রয়েছে, রিসার্চ এর সঙ্গে কাজ করছে। আদানি অ্যারোস্পেস ডিফেন্সের সঙ্গে 15,000 কোটি টাকার একটা ডিল হয়েছে, সেখানে কিন্তু স্পেশাল, যাকে আমরা বলবো স্টেলথ বোম্বার, বা এই ধরনের AMCA যাকে বলা হয়, এমন ধরনের অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বলছি, সেই ধরনের কাজগুলো শুরু করেছে, এবং 2028 সাল এবং 29 সালের মধ্যে টোটাল প্রজেক্টগুলো কমপ্লিট করে দেবে, এবং এর ফলে ভবিষ্যতে এই কোম্পানিটার একটা ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যানেজমেন্ট খুব বুলিশ রয়েছে, আগামী কয়েক বছরের কথা, যেরকম 26 সালের কথা বলছে 27% ইয়ার অন ইয়ার গ্রোথ হবে, এবং 2028 এবং 29 সালেও আমরা দেখব একটা ভালো মাপে 30% অ্যাবভ গ্রোথের কথা ম্যানেজমেন্ট বলছে। কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে, ভ্যালুয়েশন খুব হাই রয়েছে, তবুও আমি মনে করছি কোম্পানিটা ভালো করতে পারে। 7,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি, এই মুহূর্তে প্রাইস টু আর্নিং রেশিও 116 রয়েছে, দ্যাট ইজ ভেরি হাই। আমি চলে আসবো, এর মধ্যে আমরা কথা বললাম কোন কোন সেক্টরে। প্রথম যে সেক্টর, ব্যাংকিং সেক্টর বললাম। সেকেন্ড আমরা কথা বলে নিলাম কোনটা, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর, অটোমোবাইল সেক্টর। আমরা কথা বলে নিলাম ডিফেন্স সেক্টর। লাস্ট যে সেক্টরটা রয়ে গেল আমাদের কাছে, সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইনফরমেশন আইটি সেক্টর। আইটি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ডাউন, কিন্তু ডাউন মানে কিন্তু শেষ নয়। ডাউন মানে এই নয় যে আগামী দিন থেকে আইটি সেক্টর উঠবে না, আইটি সেক্টরে সব শেষ হয়ে গেল। আইটি সেক্টরের একটা ফেজ চলছে, নেগেটিভ ফেজ, আবার সেটা চেঞ্জেস হতে পারে, এবং হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যখন সেটা হবে তখন আমরা আরও পজিটিভ কিছু খবর পাবো।
এখন এই মুহূর্তে আইটি সেক্টরের মধ্যে অজস্র যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, কেউ কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে, সেমিকন্ডাক্টর কাজ করছে, কোনো কোনো ক্ষেত্রে টেকনোলজি কোম্পানিগুলো সফটওয়্যারের কাজ করছে, ক্লাউড কম্পিউটারের কাজ করছে। আমি যে কোম্পানিটাকে মনে করছি সে কোম্পানিটা হচ্ছে এইচসিএল টেকনোলজি। এইচসিএল টেকনোলজি কিন্তু খুব ভালো কোম্পানি। কেন ভালো বলছি? প্রথম হচ্ছে ডিভিডেন্ড ভালো দেয়, সেকেন্ড ওয়ান হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, 4 লক্ষ কোটি টাকার বিরাট বড় লার্জ ক্যাপ কোম্পানি। পি রয়েছে অ্যারাউন্ড 23.8 এবং ইন্ডাস্ট্রি স্পিড 29.5। কিন্তু শুধু পি নয়, কোম্পানিটার বিজনেস যদি দেখি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছে কোম্পানি ক্লাউড কম্পিউটিংয়ের উপর কাজ করছে এবং বেশ কিছু সফটওয়্যার ইনভলভমেন্ট করছে, বেশ কিছু কাজ করছে, বাইরেরও কিছু কাজ রয়েছে। বেসিক্যালি আমেরিকার উপর প্রচুর পরিমাণে ডিপেন্ডেন্ট রয়েছে, যে কারণের জন্য কিছুদিন হলো আমরা দেখতে পাচ্ছি বছর দেড়েক ধরে, যেহেতু বিদেশের ওপরে এতটা চাপ রয়েছে, অ্যাজিটেশন রয়েছে, ইনফ্লেশন, আদার প্রবলেম, তার কারণের জন্য কোম্পানিটা কিছুটা কম বেশি, প্রতিটি আইটি কোম্পানির কম বেশি চাপে রয়েছে। এবং অন্যান্য কোম্পানিগুলো যেরকম প্রচুর লোককে স্যাক করে দিচ্ছে, 12,000 লোককে ইমিডিয়েট টিসিএস এর কথা শুনলাম বের করেছে, কিন্তু এই কোম্পানিটার এখনো পর্যন্ত খবর পাইনি, হয়তো ভবিষ্যতে করবে, কারণ উপায় নেই এমন সিচুয়েশন। তবুও কোম্পানিটা কিন্তু আইটি সেক্টর কোম্পানিটাকে আমি খুব প্রেফার করছি। এইটা হয়ে গেল আমাদের মোটামুটি 5টা সেক্টরের 5টা কোম্পানি নিয়ে কথা বললাম। এই কোম্পানিগুলো সবগুলো কিংবা কোনোটা কিংবা কোনো একটা নিতে হবে, নেওয়া দরকার এমন কিছুই বলছি না, কিন্তু একথাটা বলছি মুহুরত ট্রেডিংয়ে একটা কিছু ইনভেস্টমেন্ট করাটা উচিত। তো কোনটা ইনভেস্টমেন্ট করবে বলে মনে করেছো এবং কেন মনে করেছো সেটা নিয়ে কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। আজকের মতো।